আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি টিভির সন্ধ্যার সংবাদে। আপনাদের সঙ্গে রয়েছি আমি হাবিবা আফরোজ এবং আমি ফাহমিদা সালাম। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে ৩০০ মিলিয়ন মার্কিন ডলার পাচারের অভিযোগ অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন। দুদক চেয়ারম্যান আব্দুল মোমেন বলেন, যত ক্ষমতাধরই হোক দুর্নীতি করে কেউ পার পাবে না। দুদক কার্যালয়ে গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময়ে তিনি আরও বলেন, কমিশনের ওপর কারো কোনো চাপ নেই, দুর্নীতিবাজদের অ্যান্টিবায়োটিক প্রয়োগ করা হবে। আতিকা রহমানের রিপোর্টে বিস্তারিত। রেহানা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে বিভিন্ন প্রকল্পে ৮০,০০০ কোটি টাকা দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে ৫ সদস্যের টিম গঠন করেছিল দুদক। তারই ধারাবাহিকতায় শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে ৩০০ মিলিয়ন ডলারের পাচারের অভিযোগ অনুসন্ধানের নির্দেশ দিয়েছে দুর্নীতি দমন কমিশন। দুদক কার্যালয়ে গণমাধ্যম কর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় দুদক চেয়ারম্যান জানান, অনুসন্ধান দল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলের ৩০০ মিলিয়ন ডলারের দুর্নীতির প্রাথমিক সত্যতা পেয়েছে। সব প্রক্রিয়া মেনেই তদন্ত চলবে। সাবেক প্রধানমন্ত্রীর ৩০০ মিলিয়ন ডলার পাচার নিয়ে অনুসন্ধান সম্পর্কে এটা যেহেতু অনুসন্ধান পর্যায়ে আছে, অনেক ঘটনাই সত্য। আমরা সুনির্দিষ্টভাবে আমাদের হাতে আরো তথ্য উপাত্ত আসলে পরে আমরা সামনে সরাসরি কথা বলবো। দুদকের শস্যের মধ্যে যাতে ভূত না থাকে সেটাও খতিয়ে দেখা হবে। সরিষার ভিতরে যদি ভূত থাকে তো সেই ভূতকে তাড়াবে, সেই ওঝা কোথায়? আমি একদম নিশ্চিন্ত বলতে পারি, সেই বড় ওঝা হচ্ছে সাংবাদিকরা। আমাদের দেখিয়ে দেন, আমরা নিজেরা তো দেখছি, বাকিটুকু আপনারা দেখিয়ে দেন, আমরা দেখি ওঝার কাজ করতে পারি কিনা। কমিশনাররা বললেন, দুদকের নিজস্ব প্রসিকিউশন টিম গঠনের প্রক্রিয়া চলছে। নির্ভুল তদন্ত ও মামলা করাই কমিশনের মূল লক্ষ্য। এই দুর্নীতি যাতে সংশ্লিষ্ট যে কেউই হোক, সে দুর্নীতি টানলে সেও আসবে, এইটুক সাহস আমাদের আছে ইনশাআল্লাহ এই কমিশনের মধ্যে। কারণ আমাদের ভয়ভীতি শুধু মহান সৃষ্টিকর্তা প্রভু ভগবান বা গডকে নিয়ে, পৃথিবীর কোন মানুষের দাসত্ব এই কমিশন করবেন ইনশাআল্লাহ। নির্মোহভাবে নির্ভুলভাবে অনুসন্ধান এবং তদন্ত করব, সেইটার জন্য আমরা বদ্ধপরিকর। আলোচনা শেষে নিজের সম্পদ বিবরণী গণমাধ্যম কর্মীদের সামনে তুলে ধরেন দুদক চেয়ারম্যান। এই প্রথম কোন দুদক চেয়ারম্যান নিজের সম্পদের হিসাব প্রকাশ করলেন। আতিকা রহমান, RTV, ঢাকা। এদিকে শেখ হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির আবেদন করা হয়েছে বলে জানিয়েছে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। রোববার চিফ প্রসিকিউটর বলেন, ইন্টারপোলের রেড নোটিশ জারির মাধ্যমে হাসিনা সহ পলাতক আসামিদের ফেরত আনতে চায় সরকার। এ বিষয়ে তথ্য দেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। গত ১০ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পলাতক আওয়ামী লীগ নেতাদের গ্রেফতারে ইন্টারপোলের রেড নোটিশ জারির বিষয়ে পদক্ষেপ নিতে পুলিশ মহাপরিদর্শককে চিঠি দিয়েছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। পরে ১২ নভেম্বর ট্রাইব্যুনালের প্রসিকিউশন সংস্থা থেকে এ তথ্য জানানো হয়। সমস্ত প্রাপ্ত অভিযোগ আছে, তার ভিত্তিতে রেড অ্যালার্টের ব্যাপারে আমাদের দিক থেকে ফর্ম ফিল আপ করে আমরা পাঠিয়েছি, কিন্তু ইন্টারপোল এটা অ্যাক্টিভ করেছে কিনা সেইটা তথ্য আমার কাছে নাই। এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় অর্থাৎ পুলিশের আইজিপি অফিস এটা বলতে পারে। প্রতিবেশী দেশে বসে ষড়যন্ত্র করে দেশকে বিপদে ফেলার চেষ্টা করছে শেখ হাসিনা, এমন অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পঞ্চগড়ের বোদায় বিএনপির সমাবেশ থেকে অন্যায়ভাবে বাংলাদেশের উপর কেউ যেন হস্তক্ষেপ করতে না পারে সে ব্যাপারে সবাইকে সোচ্চার থাকার আহ্বান জানান মির্জা ফখরুল। পঞ্চগড় প্রতিনিধি হারুনুর রশিদের তথ্যছবিতে জাহিদ রহমানের রিপোর্ট। অর্ধযুগ পর পঞ্চগড়ে বিএনপির সমাবেশে যোগ দিতে বোদা উপজেলার সাকুয়া স্কুল ও কলেজ মাঠে জড়ো হন নেতাকর্মীরা। সাম্য, সম্প্রীতি ও মানবিক বাংলাদেশ বিনির্মাণে এই জনসভায় যোগ দেন বিএনপি মহাসচিব সহ কেন্দ্রীয় নেতারা। ভারত এবং ভারতের রাজনীতিবিদদের বলবো, 15 বছর ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে লড়াই সংগ্রামে দলীয় নেতাকর্মীদের আত্মত্যাগের কথা তুলে ধরেন মির্জা ফখরুল। তিনি বলেন, সংস্কার চায় বলেই বিএনপি সবার আগে 31 দফা ঘোষণা করেছে। অসংখ্য আওয়ামী লীগেরা আছে, তাদেরকে বিপদে ফেলে দিয়ে সে পালিয়ে গেছে, তাই না? এই অঞ্চলে তো অনেক মানুষ আছেন যারা আওয়ামী লীগ করতে, তাই না ভাই? এখন তাদের কি অবস্থা? সে নেত্রী তো তাদের দেখার নাই, সে নেত্রী পালিয়েছে, তাদের নেতারা পালিয়েছে, তাদের নেতা যারা ছিল তারা এখন বন্দী হয়ে গেছে দুর্নীতি করার দায়ে, তাই না? তো এই হচ্ছে পরিণতি ফ্যাসিবাদের, এই হচ্ছে পরিণতি যারা আপনার জোর করে ক্ষমতায় টিকে থাকতে চায়। লুটপাটকারীরা কখনোই জনগণের বন্ধু হতে পারে না। বিএনপি মহাসচিব বলেন, দেশকে কেউ যেন বিভক্ত করতে না পারে সে ব্যাপারে সজাগ থাকতে হবে। আবার আমরা বাংলাদেশকে সমস্ত বিভেদ বলে ঐক্যবদ্ধ হয়ে গড়ে তুলি,
একটা শান্তির দেশ, একটা প্রেমের দেশ, একটা উন্নয়নের দেশ হিসেবে গড়ে তুলি এবং আমাদের মাথায় যেন কেউ কাঁঠাল ভাঙতে না পারে তার জন্য আমরা সদা সতর্ক থাকি। সুযোগ কাজে লাগিয়ে দেশকে এগিয়ে নিতে সব পেশাজীবীর প্রতি আহ্বান জানান বিএনপি মহাসচিব। আমরা একটা সুযোগ পেয়েছি, এই সুযোগটাকে আমরা কাজে লাগাই। জাহিদ রহমান, RTV। ভাতা বাড়ানোর দাবিতে 5 ঘন্টা শাহবাগ মোড় অবরোধের পর কর্তৃপক্ষের আশ্বাসে রাস্তা ছেড়েছে আন্দোলনরত ট্রেনি চিকিৎসকরা। বৃহস্পতিবারের মধ্যে প্রজ্ঞাপন জারি না হলে আবারও আন্দোলনে নামার ঘোষণা তাদের। এদিকে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল সহ 3 দফা দাবিতে কাকরাইল মোড়ে প্রায় 1 ঘন্টা অবরোধ করে রাখে ইনকিলাব মঞ্চ। আর স্থায়ী ক্যাম্পাসের দাবিতে বনানীতে সড়ক অবরোধ করে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দীপ্তচন্দ্র পালের সহায়তায় সুমন তানফিরের প্রতিবেদন। মাসিক ভাতা 25,000 থেকে বাড়িয়ে করতে হবে 50,000, এমন দাবিতে প্রথমে বঙ্গবন্ধু মেডিকেলের ভেতরে অবস্থান নিলেও দুপুর 1টার দিকে শাহবাগ মোড় অবরোধ করে দেশের সব বেসরকারি মেডিকেল থেকে পাশ করা পোস্ট গ্রাজুয়েট ট্রেনি চিকিৎসকরা। প্রায় 5 ঘন্টা রাস্তা অবরোধ করে রাখে তারা। বৃহস্পতিবারের মধ্যে প্রজ্ঞাপন জারির আশ্বাসে বিকালে রাস্তা ছেড়ে দিলেও কর্মবিরতি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। এর আগে নাগরিক ঐক্য কমিটির মুখপাত্র সার্জিস আলম শাহবাগে হাজির হয়ে চিকিৎসকদের দাবিকে যৌক্তিক বলে উল্লেখ করেন। আজকে 2024 সালের এই অবস্থায় দাঁড়িয়ে 25,000 টাকা দিয়ে একটা পরিবার কিভাবে চলা সম্ভব, এই জবাব আসলে বাংলাদেশে দেওয়ার মতো কেউ নেই। যেই দাবিটি নিয়ে আমাদের ডাক্তার ভাইরা আজকে এখানে রাজপথে নেমেছে সেটা শতভাগ যৌক্তিক দাবি। যখন আমাদের দেয়াল ফিরে থেকে গিয়েছে তখন আমরা আজকে রাজপথে আসতে বাধ্য হয়েছি এবং আপনাদের সকলের কল্যাণে এবং সকলের অবদানে আমরা একটা কমিটমেন্ট নিয়ে বাসায় ফিরছি যে বৃহস্পতিবারের মধ্যে বিকালের মধ্যে প্রজ্ঞাপন আকারে পাস হবে। আওয়ামী লীগ নিষিদ্ধ সহ গুপ্ত হত্যা থেকে দেশপ্রেমিক ছাত্র জনতাকে বাঁচানো সহ 3 দফা দাবিতে কাকরাইলে যান চলাচল বন্ধ করে দিয়ে আন্দোলন করে ইনকিলাব মঞ্চ নামের একটি সংগঠন। 1 সপ্তাহের মধ্যে দাবিগুলোর দৃশ্যমান উন্নতি না হলে সচিবালয় ঘেরাও করার ঘোষণা দেন তারা। আমি আমার পক্ষ থেকে যেটা রিকোয়েস্ট করব, মানুষের যাতে দুর্ভোগ না হয় সেজন্য আপনারা চেষ্টা করছি, ইভেন পুলিশ ভাইদেরও কষ্ট করতে হচ্ছে না, আমরা নিজেরাই ট্রাফিক কন্ট্রোল করছি, কিন্তু আপনারা আমাদের দিকে তাকান। এই দাবিগুলো হওয়ার কথা ছিল প্রশাসনের ভাইদের, কেন এখন আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করা হবে না? কেন আমাদের ভাইদেরকে তারা গুপ্ত হত্যা করবে? সুতরাং সেইটা আমরা না খেয়ে দাবি জানাতে হচ্ছে, এটা তো লজ্জা। সুতরাং আমরা চাই কারো ভোগান্তি না হোক এবং এটার ব্যাপারে সুরাহা আসুক। এদিকে স্থায়ী ক্যাম্পাসের দাবিতে দুপুরে বনানীর রাস্তা অবরোধ করে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে এমন অবরোধে তীব্র ভোগান্তিতে পড়ে সাধারণ যাত্রীরা। আলোচনাকে গুরুত্ব না দিয়ে সব বিষয় নিয়ে রাজপথে যারা নেমে আসছেন তাদের বিষয়ে কঠোর হওয়ার দাবি ভুক্তভোগী সাধারণ মানুষের। সুমন তানভীর, RTV, ঢাকা। জনপ্রশাসন সংস্কার কমিশন জনপ্রশাসন ক্যাডারদের প্রস্তাবগুলো বিবেচনা করবে বলে জানিয়েছেন মন্ত্রণালয়ের সচিব ডক্টর মোহাম্মদ মোখলেসুর রহমান। দুপুরে সচিবালয়ে বিভিন্ন দাবি নিয়ে আসা জনপ্রশাসন প্রতিনিধিদের সঙ্গে আলোচনা শেষে সাংবাদিকদের কথা জানান তিনি। বাংলাদেশ পাবলিক সার্ভিস অ্যাসোসিয়েশন নেতারা বৈঠকের পর সচিব বলেন, সংস্কার প্রস্তাব এখনো চূড়ান্ত হয়নি, সবার মধ্যে দূরত্ব কমিয়ে একটা যৌক্তিক সংস্কার হবে। এছাড়া জেলা প্রশাসক নিয়োগের জন্য আবারও বাছাই তালিকা করা হবে, সেখান থেকেই নতুন ডিসি নিয়োগ হবে। এর আগে সকাল থেকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে জড়ো হতে শুরু করে এই ক্যাডারদের বিভিন্ন স্তরের কর্মকর্তারা। তারা উপসচিব পদে পদোন্নতির ক্ষেত্রে 50% উন্মুক্ত করে দেবার যেই আলোচনা উঠেছে তার বিরোধিতা করেন। আমরা একটা রাষ্ট্রকে, জনপ্রশাসনকে কোনোভাবে যাতে অস্থিতিশীল না করা হয় সেই জন্য আমাদের কর্মকর্তারা এখানে এসেছেন বিনীতভাবে অনুরোধ জানানোর জন্য। সবাই যাতে বেনিফিটেড হয়, সবাইকে 100% করা যাবে না, কিন্তু দূরত্ব কমিয়ে এনে যেই কথাগুলো বলা হচ্ছে অথবা এগুলো তো এখনো শেপই নেয় নাই, শেপ নেবে, সেই শেপ নেওয়ার আগে আমরা ওনাদের সাথে ক্লোজ ডোর বসে আমরা আলোচনা করবো। দ্যাট ইজ ফাইনাল। 2 মাসে মিয়ানমার থেকে আরো 60,000 রোহিঙ্গা অনুপ্রবেশ করেছে বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, নীতিগতভাবে অনুপ্রবেশের বিপক্ষে থাকলেও পরিস্থিতি বিবেচনায় তাদের জায়গা দিতে হয়েছে। সীমান্তে দুর্নীতির কারণে অনুপ্রবেশ ঠেকানো যাচ্ছে না বলে মন্তব্য করেন তিনি। রোববার পররাষ্ট্র মন্ত্রণালয় থাইল্যান্ড সফর পরবর্তী ব্রিফিংয়ে এসব কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা। আরও জানাচ্ছেন শাকিলা করিম।
আর কোনো নতুন রোহিঙ্গাকে বাংলাদেশে ঢোকার সুযোগ দেয়া হবে না। সরকারের এমন অবস্থানের পরও গত 2 মাসে মিয়ানমার থেকে 60,000 রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করে। নীতিগতভাবে অবস্থান ছিল যে আমরা কাউকে ঢুকতে দেব না। ঢুকতে দিয়েছি ফরমালি যে দিয়েছি তাও না, তারা বিভিন্ন পথে ঢুকে গেছেন। এবং আরেকটি কথা আমাদেরকে মনে রাখতে হবে যে প্রচুর দুর্নীতি আছে বর্ডারে, এটা সত্যি কথা, এটা অস্বীকার করার কোনো অর্থ নেই। ব্যাংককে বাংলাদেশ, মিয়ানমার সহ 5 প্রতিবেশী দেশের মন্ত্রী পর্যায়ের সভায় এ নিয়ে উদ্বেগ জানান পররাষ্ট্র উপদেষ্টা। ইতিমধ্যেই কিন্তু একেবারে অস্ট্রেলিয়া পর্যন্ত পৌঁছে গেছে কিন্তু নৌকাতে করে কিছু কিছু রোহিঙ্গা। কাজে এই সমস্যা শুধু বাংলাদেশের এখন পর্যন্ত ছিল, কিন্তু আর থাকবে না সেরকম। তৌহিদ হোসেন বলেন, রোহিঙ্গা সমস্যার সমাধান না হলে মিয়ানমারে শান্তি আসবে না। এই ইস্যুতে মিয়ানমারের সীমান্তবর্তী সব রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হচ্ছে। যে আশঙ্কাটা আমি সেখানে ব্যক্ত করে এসেছি সেটা হলো যে আজকে থেকে 5 বছর পরের কথা যদি চিন্তা করা হয়, তখন দেখা যাবে কি 20 বা তার আশেপাশে বয়সে একটা বিরাট সংখ্যক তরুণ আছে এবং যাদের সামনে কোনো আশা নাই। কাজে তারা তখন ডেসপারেট হবে এবং সেটা কারোর জন্যই ভালো হবে না। এর আগে রাজধানীর BIISS অডিটোরিয়ামে বঙ্গোপসাগরের সাথে পুনঃসংযোগ স্থাপন, অভিন্ন স্বার্থর খোঁজ শীর্ষক সেমিনারে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরাতে বঙ্গোপসাগরীয় দেশগুলোর সাথে পারিপার্শ্বিক ভূ-রাজনৈতিক সম্পর্ক ভূমিকা রাখবে। শাকিলা করিম, RTV, ঢাকা। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে গণমাধ্যমকে পূর্ণ স্বাধীনতা দেয়া হয়েছে বলে জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, সরকারের বিপক্ষে গেলেও এখন পর্যন্ত কোনো গণমাধ্যমের ওপর চাপ প্রয়োগ করা হয়নি। দুপুরে সিডাপ মিলনায়তনে CGS কর্তৃক আয়োজিত আলোচনা সভায় তিনি কথা বলেন। গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ বলেন, সাংবাদিকদের সুরক্ষায় কাজ শুরু করেছে কমিশন। রিপোর্ট করছেন সুফিয়ান ফারাবি। গণমাধ্যম সংস্কার বিষয়ে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজের এই আলোচনা সভা নির্বাহী পরিচালক জিল্লুর রহমানের সঞ্চালনায় এতে যোগ দেন রাজনীতিবিদ, সম্পাদক ও সিনিয়র সাংবাদিকরা। এ সময় আলোচকরা তুলে ধরেন দেশের গণমাধ্যমের সংকটগুলো। তাদের কণ্ঠে উঠে আসে সাংবাদিকদের প্রতি গ্রুপ অফ কোম্পানিগুলোর অবিচারের কথা। মালিকের ক্ষমতা, মালিকের ব্যবসায়িক স্বার্থ, সেই অনুযায়ী রিপোর্ট, সেই অনুযায়ী একটা পক্ষকে আক্রমণ করা, নিজের সব দোষ ঢেকে ফেলা, এই সমস্ত কিছু এটাই বাংলাদেশে গত 15 বছরে আগেও ছিল, বাট নতুন করে দেখা গেছে 2-1টা গ্রুপের নামও করা যেতে পারে। একটা জেলা পর্যায়ে কাজ করে, তার শুধু বেতন পাই না, যে তাকে নিয়োগ দেয়, কার্ড দেয়, সে তাকে বলে তুমি কত আমাকে দিবা প্রতি মাসে। এ সময় পেশাগত দুঃসহ অভিজ্ঞতার কথা তুলে ধরার পাশাপাশি তারা পরামর্শ দেন সংকট থেকে উত্তরণের। প্রফেসর ইউনূস অন্তত জাতির সামনে বলেছেন যে আপনারা লিখুন, কিন্তু আমরা কি লিখতে পারছি? উনি কি ওনার প্রশাসনকে বলছে আপনি লিখেন না? সেলফ সেন্সরশিপে আমরা একদম কাবু হয়ে পড়েছি, এখান থেকে আমরা বের হতে পারছি না। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, সাংবাদিকদের সর্বনিম্ন মজুরি নির্ধারণ করতে চায় সরকার। এছাড়া গণমাধ্যমের উপর সরকারের পক্ষ থেকে কোনো ধরনের চাপ নেই বলেও জানান তিনি। গত 15 বছর মিডিয়া ইন্ডাস্ট্রি বা বাংলাদেশের মিডিয়া আমাদের জনগণকে ফেল করেছে। গভর্নমেন্টের এক্সট্রা জুডিশিয়াল কিলিংকে তারা লেজিটিমাইজ করেছেন, ডিসঅ্যাপিয়ারেন্সকে লেজিটিমাইজ করেছেন। তাদের কেন বিচারটা হবে না? বাংলাদেশে কোনো সংবাদপত্র, কোনো নিউজ ওয়েবসাইট, তাকে আমার নিশ্চিত করতে হবে যে সে যাকে এমপ্লয় করে তাকে এই বেসিক মিনিমাম পে জন্য তার 35,000 থাকে বা 40 থাকে। সাংবাদিকদের যদি আর্থিক নিরাপত্তা না থাকে তাহলে তার সামাজিক নিরাপত্তাও থাকবে না, সামাজিক মর্যাদাও থাকবে না, এবং সেই কারণে সাংবাদিকদের আর্থিক নিরাপত্তার বিষয়টা নিশ্চিত করার একটা সুপারিশ অবশ্যই থাকতে হবে। সংস্কার প্রস্তাবনার মাধ্যমে নতুন যুগে ফিরবে গণমাধ্যম, এমন প্রত্যাশা ব্যক্ত করেন আলোচকরা। স্পোর্টের কথা আমরা খুব কমই আলোচনা করতে চাই। সুফিয়ান ফারাবি, RTV, ঢাকা। ঘন কুয়াশার কারণে মুন্সিগঞ্জে একাধিক সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে এক প্রাইভেট কার চালকের মৃত্যু হয়েছে। অন্যদিকে কুয়াশার কারণে শনিবার মাঝরাতে মেঘনা নদীতে ঢাকা বরিশাল নৌ রুটে 2টি লঞ্চের সংঘর্ষের ঘটনা ঘটে। পাটুরিয়া, দৌলতদিয়া ও আরিচা কাজিরহাট নৌ রুটেও বন্ধ রাখা হয় ফেরি চলাচল। এছাড়া উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় জেঁকে বসেছে তীব্র শীতে চরম দুর্ভোগে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। প্রতিনিধিদের তথ্যচিত্রে সৈয়দা সামিয়া তামান্নার রিপোর্ট। ঘন কুয়াশার কারণে শনিবার মাঝরাত ও ভোরে দেশের বিভিন্ন জেলায় সড়কে ও নৌপথে বেশ কয়েকটি দুর্ঘটনা ঘটেছে। মুন্সিগঞ্জের ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের ছনবাড়ি এলাকায় প্রথমে মাওয়ামুখী প্রাইভেট কার ও কাভার্ড ভ্যানকে পেছন থেকে ধাক্কা দেয় একটি মাইক্রোবাস। পরে পেছনে থাকা আরও কয়েকটি যানবাহনে পরপর ধাক্কা লাগলে ফরহাদ নামে এক চালক প্রাণ হারান। এ ঘটনায় আরও 4 জন আহত হয়েছে। বেশ কয়েকটা গাড়ি, প্রায় 10টার মতো গাড়ি
একে অপরকে পিছনের দিকে মেরে দিয়েছে এবং এর কারণে দীর্ঘ একটা যানজটের সৃষ্টি হয়েছে। ঘটনাস্থলে পৌঁছেই আমরা আহত পাই, তাদেরকে আমরা স্থানীয় হসপিটালে প্রেরণ করেছি। অন্যদিকে চারপাশ ঘন কুয়াশায় ঢাকা থাকায় পদ্মা নদীর চাঁদপুরের হরিণায় যাত্রীবাহী কীর্তনখোলা 10 ও প্রিন্স আওলাদ নামে দুটি লঞ্চের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে কেউ হতাহত না হলেও দুই লঞ্চের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে ঘন কুয়াশার কারণে 3 ঘন্টা বন্ধ থাকার পর পাটুরিয়া দৌলতিয়া ও আরিচা কাজিরহাট নৌ রুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। সৈয়দপুর বিমানবন্দরে শিডিউল বিপর্যয় এড়াতে সময় পরিবর্তন করেছে কর্তৃপক্ষ। এটা একটা সমাধান সবাই চাই, কেন উত্তরবঙ্গের প্রাণকেন্দ্র হচ্ছে আমাদের সৈয়দপুর। এই সৈয়দপুরের ব্যবসা বাণিজ্য সবকিছু করে এখানে, এবং বড় বড় ব্যবসায়ীরা কিন্তু সৈয়দপুরে আসে। যেহেতু আমাদের কুয়াশা উত্তরাঞ্চলে একটু বেশি পড়ে, সেসবে আমাদের এই এয়ারপোর্টের ফ্লাইট শিডিউলগুলো আগে থেকেই ডিসিডিউল করে রাখা দরকার, এতে সবার টাইমিংটা ঠিক থাকবে মোটামুটি আর কি। এছাড়া ঘন কুয়াশার পাশাপাশি উত্তরাঞ্চলের জেলাগুলোতে বেড়েছে শীতের তীব্রতা। পঞ্চগড়, কুড়িগ্রাম, লালমনিরহাট, চুয়াডাঙ্গা, দিনাজপুর, হিলি, মেহেরপুর সহ বিভিন্ন জেলায় হাড় কাঁপানো শীতে দুর্বিসহ দিন কাটছে ছিন্নমূল ও শ্রমজীবী মানুষের। ঘরে ঘরে শীতজনিত রোগে আক্রান্ত হচ্ছে শিশু ও বয়স্করা। সৈয়দা সামিয়া তামান্না, RTV। এদিকে একদিনের বেশি সময় পার হলেও টঙ্গীর দুর্ঘটনা কবলিত বেইলি ব্রিজটির উদ্ধার কাজ এখনো শুরু হয়নি। এতে ভোগান্তি চরম আকার ধারণ করেছে। ঢাকা ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী বাজার এলাকায় যানজট চরম আকার ধারণ করেছে। এ বিষয়ে কর্তৃপক্ষ বলছে, বেইলি ব্রিজটি হালকা যানবাহন চলাচলের জন্য নির্মাণ করা হলেও সরকারি আদেশ অমান্য করে এতে ভারী যানবাহন চলাচল করায় এই দুর্ঘটনা ঘটেছে। দ্রুতই এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। গতকাল ভোরে বেইলি ব্রিজ ভেঙে একটি ট্রাক তুরাগ নদীতে পড়ে আহত হয় 2 জন। পরে ওই লেনে চলাচলকারীদের বিকল্প পথ ব্যবহারের অনুরোধ জানায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। 16 বছর দেশে সন্ত্রাস কায়েম ও জুলাই গণহত্যাকারীদের ফায়ারিং স্কোয়াডে বিচার করা উচিত বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। ডাকসুতে ভিপি নূরের উপর ছাত্রলীগ ও মুক্তিযুদ্ধ মঞ্চের হামলার 5 বছর পূর্তিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র অধিকার পরিষদ আয়োজিত প্রতিবাদ সভায় তিনি কথা বলেন। দেশ গঠনে শুধু নির্বাচন ও পুলিশ নয়, জনপ্রশাসন, সেনাবাহিনী সহ গুরুত্বপূর্ণ সব প্রতিষ্ঠান সংস্কার করার দাবি জানান নূর। ফ্যাসিবাদের বিচার ও কার্যকর সংস্কারের জন্য সরকারকে পর্যাপ্ত সময় দেবার কথা বলেন গণ অধিকার পরিষদের সভাপতি। এই ট্রাইব্যুনাল বিচারিক প্রক্রিয়ার এই দীর্ঘসূত্রিতার দিকে না গিয়ে যারা গণহত্যায় জড়িত ছিল, ফায়ারিং স্কোয়াডে দাঁড়িয়ে তাদেরকে সরাসরি গুলি করে মেরে দেওয়া উচিত। সমস্ত রাষ্ট্র ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে। তার জন্য নির্বাচন নিয়ে এখনই যারা তাড়াহুড়ো করছেন, আমি মনে করি তারা এই আওয়ামী ফ্যাসিবাদের পুনর্বাসনের সুযোগ তৈরি করে দেবেন নির্বাচনের জন্য তাড়াহুড়ো করে। নরসিংদীতে ছাত্রদল কর্মী হুমায়ুন কবিরকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গেল রাতেই সদর উপজেলার 5 এলাকায় এই ঘটনা ঘটে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম জানান, রাতে বাড়ির পাশে ব্যাডমিন্টন খেলার সময় টিটু ও শাহ আলম নামে 2 ব্যক্তি তাকে অদূরে ডেকে নিয়ে গুলি করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। পূর্বশত্রুতার জেরে এ হত্যাকাণ্ড হতে পারে বলেও জানান তিনি। এদিকে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মাদকের টাকা না পেয়ে পিতাকে ছুরিকাঘাতে হত্যা করেছে মাদকাসক্ত শরীফুল ইসলাম। পুলিশ মরদেহ উদ্ধার করলেও ছেলে পলাতক রয়েছে। যশোর সদরের বালিয়াডাঙ্গি এলাকায় একটি বাগান থেকে আবুল কাশেম নামে এক সাইকেল মিস্ত্রির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল থেকে তিনি নিখোঁজ ছিলেন বলে নিশ্চিত করেছে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক। নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বাঞ্চলে প্রাইভেট কার চাপায় বুয়েট শিক্ষার্থী মোতাসিম মাসুদের মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার 3 জনকে 2 দিনের রিমান্ড দিয়েছেন নারায়ণগঞ্জ আদালত। শুনানি শেষে এই আদেশ দেন নারায়ণগঞ্জ আদালতের জ্যেষ্ঠ বিচারিক হাকিম কাজী নূর মোহসিন। বৃহস্পতিবার গভীর রাতে পূর্বাঞ্চল উপশহরের 300 ফুট সড়কে প্রাইভেট কার চাপায় রূপগঞ্জ পুলিশের চেকপোস্টে দাঁড়িয়ে থাকা বুয়েট শিক্ষার্থী মোতাসিম মাসুদ মারা যান ও গুরুতর আহত হন সহপাঠী মেহেদী হাসান খান ও অমিত সাহা। ঘটনার সময় প্রাইভেট কারটি চালাচ্ছিলেন সাবেক এক সেনা কর্মকর্তার ছেলে মুবিন আল মামুন। ঘটনাস্থল থেকে মামুনের পাশাপাশি তার বন্ধু মিরাজুল ও আসিফকে গ্রেপ্তার করা হয়। বাজারে চালের দাম বৃদ্ধিতে টালমাটাল অবস্থা ভোক্তাদের। দেশের বড় চালের মিল এলাকা নওগাঁর মিলে দাম বেড়েছে সব ধরনের চালের। প্রকারভেদে 10 টাকা পর্যন্ত বেড়েছে কেজিতে। মিলাররা আমন ধানের উৎপাদন কম হওয়ার অজুহাতে দিলেও
তারাই বলছেন বাজার মনিটরিং এর কথা। আর ভোক্তারা বলছেন সপ্তাহে সপ্তাহে নানান অজুহাতে চালের দাম বেড়েই চলেছে। শুধু চাল নয়, নিত্য প্রয়োজনীয় সকল পণ্যের দাম বৃদ্ধিতে বিপাকে পড়েছেন স্বল্প আয়ের মানুষেরা। বিভিন্ন সরকারি কার্যালয়ে অনিয়মের অভিযোগে চলমান অভিযানের অংশ হিসেবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে অভিযান পরিচালনা করেছে দুদক। 2023 সালে জানুয়ারি থেকে ডিসেম্বরের মধ্যে অফিসিয়াল খরচের জন্য দেওয়া ইমপ্রেস মানি সঠিকভাবে ব্যবহার না করার অভিযোগে এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় উত্তর সিটি কর্পোরেশনের তৎকালীন প্রধান হিসেবরক্ষক কর্মকর্তার অফিসের জন্য 3,600 টাকা কেজি দরে বিস্কুট কেনা হয় বলে অভিযোগ করে দুদক। তদন্ত শেষ করে যাচাই বাছাই শেষে প্রতিবেদন দাখিল করা হবে বলে জানায় দুদক কর্মকর্তারা। দুদকের দুই সহকারী পরিচালক ইসমাইল হাসান ও মাহমুদুল হাসান ভূঁইয়া এই অভিযান পরিচালনা করেন। শিক্ষকদের আলোচনায় শুধু রাজনীতি থাকে, গবেষণা থাকে না। কেন এমন পরিস্থিতি তৈরি হলো সেটা বুঝতে হবে। গত 15 বছরে দলীয় লেজুর ভিত্তিতে শিক্ষক নিয়োগ দীর্ঘমেয়াদে বিশ্ববিদ্যালয়গুলোকে ভঙ্গুর করবে বলে আশঙ্কা করছেন শিক্ষা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ। সকালে রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ উচ্চ শিক্ষা সম্মেলনে এসব কথা বলেন তিনি। শিক্ষা উপদেষ্টা বলেন, উচ্চশিক্ষায় মানের অবনতি, অনিয়ম, দুর্নীতির মধ্যেও অনেক শিক্ষকের গবেষণার মান আন্তর্জাতিক পর্যায়ের। বিদেশে উচ্চশিক্ষা নেয়ার পর দেশে ফিরে আসা বিপরীতমুখী ধারা তৈরি হয়েছে বলেও জানান শিক্ষা উপদেষ্টা। তবে ভালো মানের শিক্ষক অবকাঠামো থাকা নয়, জেলায় জেলায় থাকা বিশ্ববিদ্যালয়গুলোর স্বাভাবিক মৃত্যু হবে বলেও আশঙ্কা করেন তিনি। দলীয়করণ বাদ দিয়ে মেধার স্বীকৃতি দেয়া হলে উচ্চশিক্ষার মান উন্নয়ন সম্ভব বলেও মত দেন শিক্ষা উপদেষ্টা। দেড় দশক ধরে শিক্ষক নিয়োগেও একদম যখন প্রাথমিক পর্যায়ে শিক্ষক লেকচারার নিয়োগ করা, এখানে প্রচণ্ড অনিয়ম শুরু হয়েছে। এবং এটা তো সাময়িক ব্যাপার না, এটা দলীয়করণের ব্যাপারও না, এটা দীর্ঘমেয়াদী এই প্রতিষ্ঠানগুলোকে পঙ্গু করার একটা আশঙ্কা দেখা দেয়। দলীয় লেজুর ভিত্তিক শিক্ষক রাজনীতির সমস্যা, এটা একটা বড় সমস্যা। এই সমস্যা নিয়ে সারাক্ষণ ভাবতে গিয়ে, লিখতে গিয়ে আমাদের শিক্ষকদের মধ্যে যে উচ্চমানের গবেষণা অর্জনের যে বিষয়, সেটা ঢাকা পড়ে গেছে। গেল 16 ডিসেম্বর রাজধানীর উত্তর বাড্ডা সাবিনা ইয়াসমিন নামে এক মহিলা নিখোঁজ হয়েছে। নিখোঁজের সময় তার সাথে 2 বছরের একটি বাচ্চা ছেলে ছিল। পরিবার জানায়, লালমনিরহাট থেকে উত্তর বাড্ডা ভগ্নিপতির বাসায় বেড়াতে এসেছিলেন সাবিনা ইয়াসমিন। এ বিষয়ে বাড্ডা থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। কোনো হৃদয়বান ব্যক্তি যদি তাদের সন্ধান পেয়ে থাকেন 01728911242 নম্বরে যোগাযোগ করার জন্য বিনীত অনুরোধ করা যাচ্ছে। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় সন্ত্রাসীদের হামলায় 16 জন সেনা সদস্য নিহত হয়েছে। শনিবার এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে পাকিস্তানি সেনাবাহিনীর মিডিয়া শাখা ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশনস। আইএসপিআর জানিয়েছে, গেল 21 ডিসেম্বর রাতে দক্ষিণ ওয়াজিরিস্তান জেলার মার্কিন এলাকায় সন্ত্রাসীরা একটি নিরাপত্তা চৌকিতে হামলার চেষ্টা চালায়। এতে এই হতাহতের ঘটনা ঘটে। পরবর্তীতে সেনা সদস্যরা সন্ত্রাসীদের হামলা প্রতিহত করে। সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনাস্থলে তল্লাশি অভিযান পরিচালনা করা হচ্ছে এবং হামলাকারীদের বিচারের আওতায় আনার জন্য কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ওয়েস্ট ইন্ডিজ সিরিজের শেষে দেশে ফিরেছে জাতীয় ক্রিকেট দলের একাংশ। সকাল 11:15টায় প্রথম ধাপে 4 ক্রিকেটার ও দলের প্রধান সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন দেশে ফিরেছে। বিকেলে দেশের দলের স্টাফ ও খেলোয়াড় সহ 7 জন ঢাকার মাটিতে পা রাখে। এর আগে সকালে ফ্লাইটে ক্রিকেটারদের মধ্যে দেশে ফেরেন পেসার নাহিদ রানা, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ ও জাকির আলী। ওয়েস্ট ইন্ডিজ সফরে 2টি টেস্টে, 3টি ওয়ানডে ও 3টি টি-20 খেলে বাংলাদেশ। এর মধ্যে 1টি টেস্ট ও 3টি টি-20 জেতে টাইগাররা। তবে ওয়ানডেতে 3টি ম্যাচেই হেরেছে ফিল সিমেন্সের দল। সোমবার সকালে 2 ধাপে দেশে ফিরবে বাকি ক্রিকেটাররা। আমার কাছে মনে হয় যে ছেলেরা এখন একটু খেলাটা দায়িত্ব নিয়ে খেলাটার অভ্যাস করতেছে। স্পেশালি আমাদের হয়তো টিম মিটিংয়ে ছেলেরা এখন বেশি তারা নিজেরা ইনভলভ থাকতেছে। তো এই জিনিসটা খুব দরকার ছিল আমাদের, তাদের মাইন্ডটা যেন একটু চেঞ্জ হয়, সেটাই আসলে আমাদের প্রথম দিকে লক্ষ্য ছিল, তারা যেন দায়িত্ব নিয়ে খেলে।
এবং সেটা তারা কিভাবে করতে পারে তার জন্য হয়তো আমার কাছে মনে হয় যে হেড কোচ অনেক ফ্রিডম দিয়েছে যে তাদের চিন্তাভাবনার পরিবর্তন যেন তারা করতে পারে। তো সেই কারণে আমার মনে হয় যে তারা একটু সফল হচ্ছে, ভবিষ্যতে ইনশাল্লাহ হয়তো আর একটু বেটার হতে পারে। জাতীয় ক্রিকেট লিগ টি-20-র দ্বিতীয় কোয়ালিফায়ারে খুলনাকে 38 রানে হারিয়ে ফাইনালে উঠেছে ঢাকা মেট্রো। টসে জিতে ব্যাট করতে নেমে প্রথম উইকেটে 40 রান তোলেন নাইম শেখ ও ইমরানুজ্জামান। তবে 14 রান করে ইমরানুজ্জামান ফিরলে ধস নামে দলটির ব্যাটিং অর্ডারে। এক পাশ আগলে রেখে খেলেন 53 বলে 57 রানের ইনিংস। তাতে 7 উইকেটে 119 রান তুলে দলটি লক্ষ্য তাড়া করতে নেমে রাকিবুল হাসান প্রথম ওভারে ফেরান আজিজুল হাকিম তামিম ও ইমরুল কায়েসকে। বাকিদের ব্যর্থতায় 36 রানে 5 উইকেট হারায় খুলনা। দলটির হয়ে সর্বোচ্চ 22 রান করেন সোহান। সবশেষ 81 রানে গুটিয়ে যায় দলটি। মোসাদ্দেক হোসেন সৈকত নিয়েছেন সর্বোচ্চ 3 উইকেট। সন্ধ্যার সংবাদ এই পর্যন্তই। রাতের সংবাদ 11:15 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।